হতভাগাটা 3 দিনের মধ্যে গ্রামের বুকে পা রাখবো বলে কলকাতা থেকে আমাকে বিদায় করে দিলে, অথচ আজ 7 দিন পার হয়ে গেল, বাবুর কোনো পাত্তাই নেই। রোজ বাজারে করে নিয়ে যাচ্ছি, আরে নিজেরাই খাচ্ছি। হতভাগাটা আজ যদি না ফেরে তাহলে তার একদিন কি আমার একদিন। কি হলো রে পুলক? আপন মনে কি এত বিড়বিড় করে বকছিস? আর বলিস কেন, আজ 7 দিন পার হয়ে গেল। তুই হঠাৎ বিপাশাকে সঙ্গে নিয়ে? এই তো এই কলেজ পৌঁছে দিতে যাচ্ছিলাম। বুঝতেই তো পারছিস এই দেশের যা অবস্থা। কিন্তু এটা কোনো সমাধানের পথ নয় বিপাশা। চোরের ভয়ে বাসন না কিনে মাটিতে ভাত খাওয়াটা বুদ্ধিমানের কাজ নয় বিপাশা। তা আমি জানি রে পুলক, কিন্তু এর স্থায়ী সমাধানটা কি? সেটা স্থির হবে অসীম গ্রামে ফেরার পর। অসীম তাহলে জেল থেকে ছাড়া পেয়েছে আজ 7 দিন আগে। আমি তার সঙ্গে নিজে দেখা করে এসেছি। তাহলে অসীমদা এখন কার বাড়িতে আছে? আর অসীমদা কবে গ্রামে ফিরে আসবে? ফেরেনি, তবে 2-1 দিনের মধ্যে ফিরবে। দাদা অসীমদাকে বলো আমাদের বাড়িতে একবার আসতে। আচ্ছা সে বলবো খন। এই বিপাশা, ওই দেখ তোর কলেজ দেখা যাচ্ছে, এবার তো যেতে পারবে তো? ঠিক আছে, আমি ঠিক কলেজে পৌঁছে যাবো, তোমরা এখন যাও। পুলক, তুই বাজারে যাবি তো? হ্যাঁ, বাজারটা করে নিয়ে যাই, যদি হতভাগাটা ফেরে। তাহলে চল একসঙ্গে বাজার যাওয়া যাক। হ্যাঁ, চল। বিপাশা, আসে রে বিপাশা, টাটা। অসীমদা বাড়ি ফিরবে, আমার আজকে আনন্দ হচ্ছে। অসীমদা বাড়ি ফিরে কাকিমার খোঁজ করবে, তারপর ওই শয়তান গুলোকের উপরে সে সব বলবে সব। নো মাই ডার্লিং, আমি তোমাকে উচিত অনুচিত সব শিক্ষা দেব। তোমার আর কোনে কি যাওয়ার কোনো দরকার নেই। আমার পথ ছেড়ে দাও। ছাড়বো, নিশ্চয়ই ছাড়বো। তবে তার আগে বলো তো সুন্দরী, এমনি ভাবে দাদার কান্ধে ভর করে আর কতদিন তুমি কলেজে আসবে? সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, সেটা আমারই ভাবনা। তা বললে কি হয় ডার্লিং, আমাদেরও তো একটু সুযোগ দিতে হবে। আমরা যে একটু মধু খাওয়ার আশায় পথের ধারে উপবাসী হয়ে বসে আছি। সামনে কথা বলবে, নাহলে তোমার মুখটা না আমি বন্ধ করে দেব। সুন্দরী, এত বড় দুঃসাহস এলাকায় কারণ নেই। তাছাড়া এই তো সবে মুখ চলছে, এরপর আর চলবে। তারপর তোমার ওই সুন্দর মুখে মুখ রেখে আজ থেকে সবদিন দিনে বউ বাড়িয়েছে দেনা দিতে হয় বেরিয়ে। তোমার ওই অহংকারের দেনা আজ পাহাড় সমান আকার ধারণ করছে। আজ ইজ্জতের বিনিময়ে তা তোমায় শোধ করতে হবে। মন্ত্রীর ছেলে আমি, তাই আমার কাছে বাধা দিতে পথে ঘাটে কুকুর বেড়ালের মতো ঘুরে বেড়াচ্ছিস কেন? আয় তোকে আমি পার্লামেন্টে পাঠিয়ে শোন শালা চোরের বাচ্চা, তোদের মতো মন্ত্রী বা মন্ত্রীর ছেলে যারা, তাদের যোগ্য পার্লামেন্টে নির্যাতিত নিপীড়িত জনগণের পায়ের নিচে। মনে রাখিস শয়তান, এর প্রতিফল তোকে পেতেই হবে। তার আগেই তোর ওই ডেড বডিটা তোর বাম মায়ের কোলে পাঠিয়ে দিতে পারতাম, কিন্তু মেরে হাতে রক্তের দাগ লাগাতে আমি রাজি নই। তাই তোর পাপের হিসাবটা আমার জমার খাতায় রইল, যথা সময়ে খরচ হয়ে যাবি। এখানে এত চেঁচামেচি কিসে? এ কি উনি শয়তান বাবার কুলাঙ্গার ছেলে, তাই প্রকাশ্য দিনের বেলায় একজন কলেজ ছাত্রীকে অ্যাটেম্প টু রেপ নিন, অ্যারেস্ট করুন। কিন্তু তা করছি, কিন্তু আপনাকে যেন খুব চেনা মনে হচ্ছে, কোথায় যেন দেখেছি। সেটা পরে ভাববেন, বাট নাও ডু ইউর ডিউটি। অ্যারেস্টেড। উনি যা বলছে সেটা আমারও কথা।
ওই উনি যদি আমার কাছে সময় মতো না এসে পড়তো তাহলে ওকে হ্যাঁ ভাই আসামিকে ভ্যানে নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ চলুন, দেখি আপনাদের থানা আমাকে কতক্ষণ আটকে রাখতে পারি। তবে যাবার সময় বলে যাই, নাম না জানা আগন্তুক, তুই বিষাক্ত কেউটের লেগে পা দিয়েছিস, এবার তো আচ্ছা বলে নীল হবার জন্য তৈরি থাক। হ্যাঁ এবার বলুন আপনাকে কোথায় যেন দেখেছি। দেখুন পৃথিবীটা তো গোল এবং সব সময় ঘুরছে, আর সেই সঙ্গে আমরাও ঘুরছি, আর সেই ঘোড়ার ঘূর্ণিপাকে পড়ে কোথাও না কোথাও ও ইয়েস মনে পড়েছে, কলকাতায় ঠিক এমনি একটা মেয়ের সম্মান রক্ষা করতে গিয়ে আপনার কোপে পড়েছিলাম, আর এখানেও তার পুনরাবৃত্তি ঘটলো। এই যাক শোনো, তোমার কলেজে দেরি হয়ে যাচ্ছে, যাও। হ্যাঁ যাচ্ছি, কিন্তু আপনি অন্তর থেকে দাদা বললে আপনিটা ছাড়তে হবে, কারণ গ্রাম বাংলার কোনো বোন তার দাদাকে আপনি বলে না, আর যদি সম্বোধনের প্রয়োজনে দাদা বলে ডেকে থাকো। তুমি কি বলছো দাদা? তোমার মতো দাদা পাওয়ার এ তো ভাগ্যের কথা। সৌভাগ্য নয় রে বোন, সৌভাগ্য নয়, দুর্ভাগ্য। কারণ আমি যে সব হারানো এক রিফিউজি, আমার আবাস নেই, নিবাস নেই, ভাই নেই, বন্ধু নেই, নাম গোত্র পরিচয়হীন একটা মূর্তিমান অভিশাপ। তাই তো আমি হাতড়ে ফিরি হারিয়ে ঠাই অকুল অন্ধকার, এই সে হেতাই হারিয়ে গেছে উড়িয়ে পাওয়া হার। দাদা 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 যতই দেখছি ততই আমি অবাক হয়ে যাচ্ছি। অবাক পরে হবেন অফিসার, তার আগে বলুন আমার এই ছোট্ট বোনটি যাতে প্রতিদিন নিরাপদে কলেজে যাতায়াত করতে পারে সে দায়িত্ব আমার। থ্যাংক ইউ অফিসার, আপনার এই কাজের জন্য আমি চিরকাল আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। না না, বরং আমারই কৃতজ্ঞ থাকা উচিত, কারণ যে কাজটা আমার করা উচিত ছিল সেই কাজটা করে দিয়েছেন আপনি। না স্যার, আমি যা করেছি সেটা আমার নিজের স্বার্থে। স্বার্থ? কিসের স্বার্থ? স্বার্থ ছাড়া এ দুনিয়ায় মানুষ এক পাও চলে না, আর আমি জীবনের ঝুঁকি নিয়ে নিঃস্বার্থভাবে ঝাঁপিয়ে পড়েছি, তাই কি কখনো হয় স্যার? কিন্তু এইভাবে শত্রু বাড়িয়ে অন্যটা কি করে হবে দাদা? তোর মতো একটা ছোট্ট বোন পেয়েছি, আগামী রাখি পূর্ণিমায় পাবো ভাই বোনের ভালোবাসার রাখি, আর ভাতৃদ্বিতীয়ায় জমের দুয়ারে কাটা দিয়ে যে ফোঁটা তুই আমার কপালে দিবি, এ পৃথিবীতে কোনো কিছুর বিনিময়ে তার মূল্য হয় না রে বোন। আর এর চেয়ে বড় স্বার্থ আর কি থাকতে পারে বল? তুমি আমার দাদা। আর দেরি না করে কলেজে যা। স্যার, যে গুরু দায়িত্ব আপনি নিয়েছেন আশা করি যথাযথ পালন করবেন। চলি, নমস্কার। শুনুন, আপনার নাম বা ঠিকানাটা? নেই স্যার, বর্তমান নগ্ন সমাজের তীব্র স্বার্থ সুনামে রোজ বন্দিতে, আর সব কিছুর সঙ্গে ওগুলো যে পুড়ে ছাই হয়ে গেছে, পড়ে আছি শুধু নাম গোত্রহীন এক অদ্ভুত জীবন। এই বিশ্বরথের চাকা ঘোড়া, আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারি। এই একটা মানুষ যে আমার মুখ্য হৃদয় কানায় কানায় ভরিয়ে দিয়েছে তার ন্যায় নীতি, আদর্শ আর কর্তব্য বুদ্ধি। তাহলে আমার দাদার কথায় আপনি জাদু আছে বলুন? হ্যাঁ নিশ্চয়, উনি যে জাদু সম্রাট, ওনার সে গুণের পরিচয় আমি কলকাতাতেই পেয়েছি। উনি যদি কলকাতা থেকে আসেন তাহলে আপনি তদন্ত করছেন না কেন? আপনি তো, আপনার একটা ডিউটি। ডিউটির কথা ভুলেই গিয়েছিলাম, যখন দেখলাম বনিতার দাদার খোঁজ ভালোভাবে নিল না। ও খটা দিচ্ছেন নাকি? বাস্তব সত্যটা মনে করিয়ে দিচ্ছি। যাক, আপনি এখন কলেজে যান, কলেজ ছুটির পরে আপনি দুজন পুলিশের সঙ্গে থানায় আসবেন, ওখান থেকে আমি নিজে আপনাকে বাড়ি পৌঁছে দেবো, কেমন? চলে, গুড বাই। ছোটবেলা খেলার সঙ্গে আমি ওই অমিতার ঘাতরে কপালে একটা দাগ করে দিয়েছিলাম, সেই দাগটা এই পুলিশ অফিসারের কপালে। তবে কি আমার সে তো অনেক দিন আগে ওই শয়তানের খেলায় পুড়ে ছাই হয়ে গেছে, তার সঙ্গে শেষ হয়ে গেছে আমার হাসি, গান আর আনন্দ। হাসি ছিল, গান ছিল, সাথী ছিল সাথে, বুঝলি তো তীর ছিল নিয়তি হাত।
ছিল গান ছিল সাথী ছিল সাথে, বুঝিনি তো তীর ছিল নিউতির হাতে। দুদিনের খেলা হলো অবসান, তীর বাধা পাখিয়া গাইবে না গান। ভুলে গেছে জীবনে হাসি কথা, তীর বাধা পাখিয়া গাইবে না গান। তীর বাধা গাইবে না, সবার কণ্ঠ থেকে হাসি গান কেড়ে নিয়ে ওদের মুখে বসিয়ে দেব শুধুমাত্র একটাই শব্দ, এই শুভঙ্কর না, মন দেশের মহান মন্ত্রী তাই যদি হয় তাহলে সেদিন ছোট বাবুকে দিয়ে ডাক্তারের মেয়ের কাছে ওভাবে ক্ষমা চাওয়ালেন কেন? সেটা বোঝার মতো ক্ষমতা নেই বলেই তো তুই গুন্ডা আর আমি মন্ত্রী। তার মানে ছোট বাবুকে দিয়ে ডাক্তারের মেয়ের কাছে ক্ষমা চাইয়ে বিষাক্ত সাপের লেজে একটা ঠক্কর মারলাম, যাতে সে চট করে ফোনা তুলতে পারে, যাতে সে হয়ে উঠতে পারে এই বাপ বেটা শুভঙ্কর নাগের চেয়েও আরো বেশি ভয়ঙ্কর। আপনি নেতা রূপে ভগবান। ভগবান সেজেই আমাকে থাকতে হবে, কারণ আমি যে দেশের জনবরেণ্য মন্ত্রী, অসহায় দরিদ্র নর নারায়ণের ভোটে জিতে নির্বাচিত জনগণের পরিত্রাতা। তাই সব জায়গায় ছবল মারা আমার সাজে না, বিষাক্ত ছবলে নীল করবে আমার কালকে। আর সেই ক্ষতস্থানে সান্ত্বনার প্রলেপ দেব আমি, জনগণী মন্ত্রী শুভঙ্কর নাগ। একটু পায়ের ধুলো দিন স্যার, এই যুগে স্বর্গে যেতে গেলে আপনার মতো ভগবানের পায়ের ধুলোই তো দরকার। পায়ের নিচে বসে থাকতে চাস না, মনে রাখিস তোরাও তো মানুষ। তাহলে এখন কি করবো স্যার? মদ রেখে গ্লাসটা পরিবর্তন করে নে, আজ থেকে চকচকে পোশাক পরে তুই হবি আমার পিএ, আর আলম হবে আমার সেক্রেটারি। তাহলে আপনার পথের কাঁটাগুলোকে তুলবো কিভাবে স্যার? অতি সন্তর্পণে, ঠিক যেমন বাঘ জঙ্গলে মানুষ হয়। ওরা খুন করবি যেন সাদা পোশাকে রক্তের দাগ না লাগে, ওরা ধর্ষণ করবি যেন কোনো সাক্ষী না থাকে, তবেই না আমার এই জনদরদি ইমেজটা। মেজের সাদা পোশাকে কালি ছিটিয়ে দিয়েছে স্যার। তোর কোথাও একটা ভুল হচ্ছে, কারণ বাঘের গুহায় বাস করে বাঘের পিছনে কাঠি দেওয়ার মতো সাহস কারণে। কিন্তু হয়েছে স্যার, আমাদের ছোট বাবুকে অ্যারেস্ট করে। ওঠ! আমার ছেলে অ্যারেস্ট হয়েছে? কোন শুয়োরের বাচ্চার এত বড় সাহস যে আমার ছেলেকে? আরে চুপ করে আছিস কেন? বল বল, কেসে? ওই নন্দনপুর থানার নতুন ওসি নির্মল স্যার। আরে মরণ পাখা গজিয়েছে দেখেও তুই কি করছিলি?
পারলি না? বুঝিয়ে দিলি না কেন? এই এলাকায় আমার মুখের কোথায় আইন, তাই এ থানার পুলিশ হবে কাঠের পুতুল, ছোট জগন্নাথ। সেদিনটাও করেছিলাম স্যার, শোনা মাত্র ছুটে গিয়েছিলাম থানায়, কিন্তু থানায় আমার মুখে সব কথা শোনার পর আমাকেই ঘাড় ধরে বের করে দিল। ভালোই করেছে, বুঝিয়ে দিয়েছে যে তার মরণ আর বেশি দূরে নয়। হ্যালো, আমি মন্ত্রী শুভঙ্কর নাগ বলছি। শুনুন, 10 মিনিটের মধ্যে আমার ছেলেকে আপনি নিজে থানার জিপে করে আমার বাড়িতে পৌঁছে দেবেন। হ্যাঁ, সময় নেই। ওঠ! আমি নিজে। Shut up! কি হলো স্যার, ছোট বাবু কি ছাড়া পাবেন? না ছাড়ার মতো দুঃসাহস তার নেই, তবে আমাকে একবার থানায় যেতে হবে। আপনি কি থানায় যাবেন স্যার? হ্যাঁ যাব, গিয়ে তাকে বুঝিয়ে দিয়ে আসবো যে আমার ক্রোধের পা যেখানে পড়ে সে আগুন জ্বলতে 24 ঘন্টা সময় লাগে না। যাক, শোন দিলে, তোকে যেমন যেমন নির্দেশ দিয়েছি তুই সেই মতো কাজ কর। ওকে স্যার। আরে হ্যালো, থানার নতুন ওসি ইয়ং ব্লাড, কিন্তু জানে না এই নন্দনপুর থানা এলাকার পূর্ব ইতিহাস, জানে না এই দুরন্ত নন্দনপুরকে শান্ত করতে কতটা রক্তে কতগুলো লাশ মাটির নিচে কালে পরিণত হয়েছে। ও বুঝতে পারেনি যে আমি শুভঙ্কর নাগ নই, আমি ভয়ঙ্কর না, যার 100 বলেই প্রধান যাত্রা। বাবা, হ্যাঁ শোনো বিশাল, তুমি ওই গ্রামীণ হসপিটালের চাকরিটা ছেড়ে দাও। এখানে সরকার তোমায় ক পয়সা মাইনে দেবে, তার চেয়ে তোমায় আমি একটা কলকাতায় বিশাল নার্সিংহোম তৈরি করে দিচ্ছি, সেখানে বসে প্র্যাকটিস করলে হয়তো অনেক বেশি রোজগার করতে পারবো, কিন্তু গ্রামের অসহায় গরিব নিরন্ন মানুষগুলোর সেবা করার সুযোগ আমি পাবো না বাবা। গরিব মানুষের সেবা। নিশ্চয়, আজ আপনি দেশের গণ্যমান্য ব্যক্তি, সম্মানীয় মন্ত্রী, আপনাকে নিয়ে গর্ব করার আগে ওদের শুকনো মুখগুলোর কথা মনে পড়বে, যাদের দুহাত উজাড় করা ভোটে আজ আপনি সম্মানের সন্ন্যাসী করে ওদের শুষ্ক মুখেও অন্ন আর পরনে বস্ত্র যোগান দেবেন আপনি, আর আপনাকে সাহায্য করতে ওদের রোগ মুক্ত জীবন করে দেবো আমি। এই স্বপ্ন বুকে নিয়ে ডাক্তারি পাস করে বিলেত থেকে এই গ্রামে এসেছি বাবা। আই এম প্রাউড মাই সন। তোমার কোথায় গর্বে আমার বুকটা ফুলে উঠছে। আমি জানি তুমি এই পারবে আমার সম্মান রক্ষা করতে। এই যাক, শোনো, আমি একবার থানায় যাচ্ছি। থানায় যাচ্ছেন? এই কথা জিজ্ঞাসা করতে তোমার লজ্জা হওয়া উচিত ছিল বড়দা। হ্যাঁ না, কি বলতে চাস তুই? বলতে চাইছি যে বড় দাদা হয়ে ছোট ভাইয়ের খবর রাখে না, সেই দাদাকে আমি কিছুতেই মানি না। আজব মাস, তার মানে নিশ্চয়ই কিছু অন্যায় করেছে। সে কি করেছে না করেছে সেই কথাটা পরে হবে। ড্যাডি, ড্যাডি, তুমি ওই ওশিকে খুব ভালো করে বুঝিয়ে দাও, ওর সাহসের উৎসটা কি তুমি ওকে জানিয়ে দাও। একজন মন্ত্রীর ছেলেকে সে অ্যারেস্ট করে জেল হাজতে পুরে রাখে কোন সাহসে? আইনের চোখে সবাই সমান, হ্যাঁ না? সেখানে মন্ত্রীর ছেলে আর সাধারণ মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই, অন্যায়কারীকে সাজা পেতেই হবে। আমি জানি মাই বয়, সেই জন্য তো আমি নিজে থানায় যাব, তারপর সব দিক বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নেব যে আমরা যে আইন তৈরি করি পুলিশ তার রক্ষক, তাই আইনকে যথাযোগ্য মর্যাদা দেওয়াটা আমাদের উভয়েরই কর্তব্য। তাই আমি একজন দেশের মন্ত্রী হয়ে সেই আইনের অবহেলা করতে পারি না। বড়দা, তার মানে তুমিও চাও যে ছোট্ট জেলে পচে ওই পুলিশের নির্যাতন সহ্য করে মরুক?
জেল নয়, ফল সংশোধনাগার। সে যদি প্রকৃত অন্যায় করে থাকে তাহলে ওখানে গেলে তার চরিত্র শুদ্ধি হবে। না, ওই জায়গাটা আমাদের মতো মানুষের জন্য নয়। ওই জায়গাটা গরিব ছোট লোক খেটে খাওয়া মানুষদের জন্য, আমাদের মতো কোনো নেতা মন্ত্রীর ছেলে মেয়েদের জন্য নয়। ওই গরিব খেটে খাওয়া মানুষগুলো আছে বলে আজ আমাদের মতো নেতা মন্ত্রীর ছেলে মেয়েদের এত অহংকার, এত দম্ভ। ওই মানুষগুলো আছে বলে আজ আমরা রাজপ্রাসাদের মতো বাড়িতে থাকতে পারি আর বিলাসবহুল গাড়ি করে ঘুরতে পারি। অথচ ওই মানুষগুলো অন্যায় না করলেও ওদেরকে থাকতে হয় হাজতে। আর এই বাংলায় আমাদের মতো নেতা মন্ত্রীর ছেলে মেয়েরা হাজার অন্যায় করলেও আইন আদালত নীরব দর্শক হয়ে থাকে। Of course, কারণ যেহেতু জনগণ আমাদেরকে নয়নের মনি করে রেখেছে, তাই দিন বদলের সঙ্গে সঙ্গে তোর ধারণাটাও বদলা হেরা, নইলে ফের পস্তাতে হবে। কারণ অন্যায় পাপ আর শয়তানি করে কেউ চিরকাল হাসতে পারে না। মনে রাখিস এই বাংলার বুকে মহামানবের মহাবেদনার আজি মহা উত্থান। ঊর্ধ্বে হাসিতে ভগবান, নিচে কাঁপিতেছে শয়তান। আপনার এই জ্ঞান বাণী মেম সাহেবের মডার্ন কালচারে ঢুকবে না কোথা বান। তাই তো কোথা শিল্পী শরৎচন্দ্র বলেছেন, উলু বলে মুক্ত ছড়িয়ে লাভ নেই। এই যে কথাটা যে শরৎচন্দ্র বলেছে তুই জানিস? না মানে কথাগুলো ঠিক না হলো একেবারে ভুল নয়, কারণ এত সুন্দর কথা কথা শিল্পী ছাড়া কে আর বলবে। তাই বলে এই নয় যে কথাটা তুই ওনার বলে চালিয়ে দিবি। থাক, তুই আয় আমার সঙ্গে, একবার গ্রামের হাসপাতালটা দেখতে যাব। গ্রামের যা অবস্থা জানি না ওই হাসপাতালটা আগের অবস্থায় আছে কিনা। আয় ছি ছি ছি, বর্তমান একেবারে গোল্লায় চলে গেছে। কেন এম সাহেব, বড়ে সাহেব তো আচ্ছা আদমি আছে। হ্যাঁ, তা তো তুই বলবি, কারণ তুই যেমন পাগল, ওই বড়টাও হলো কি একটা তোর মতোই ঠিক পাগল। তা না হলে বিলেত থেকে ডাক্তারি পাশ করে এসে বলে কিনা গ্রামের হাসপাতালে ডাক্তারি করবে। এই বাংলার গায়ের মাটিতে বড় জাদু আছে মেম সাহেব। দুদিন পরে আপনি হয়তো বলবেন ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই। কুষ্টির মাথা! সেই জন্যই তো তোদের এই গ্রাম থেকে আমি চলে যেতে পারলে বলছি। সেই জন্যই তো মহাভারতে বলেছেন অতি তর্পে হত লঙ্কা। এই, তোর এই মিথ্যের বাড়ি বন্ধ না করলে না তোকে আমি একেবারে মেরে ফেলবো। তো কথা বলবেন না ম্যাম সাহেব, রয়্যাল দেশের জোরে রাজা আমি। আমার এই সামান্য জ্ঞান বিতরণ শুনে রেগে গেলে চলবে কেন? তবুও তো এখনো বলিনি মাইকেল মধুসূদন দত্তের সেই বিখ্যাত কবিতা, চুল তোর কবিকর অন্ধকার বিদিশার নেশা। এই, আমার সামনে দ্বিতীয়বার যদি ওই জ্ঞানের ভান্ডারটা খুলিস না, তাহলে এখান থেকে কলকাতা যাওয়ার আগে ওর আমি ওই সরস্বতীর ভরসাকে গুলি করে শেষ করে দিয়ে যাবো। কথাটা মনে রাখিস। ম্যাম সাহেব রেগে গেছেন। উনার মতন ভুল ভাল ইংরেজি বলে বাজার মাত না করে বাংলাই বলছি বলে। ম্যাম সাহেব, আপনার মতন ভুল ইংরেজি বলে নিজেকে শিক্ষিত বলে জাহির করার মেয়ে এই সমাজে অনেক পাবেন, কিন্তু বাংলায় কবিতা বলে বাংলার কবিতা সম্মান জানানোর মানুষ খুবই কম। তাই তো কবি দুঃখ করে বলেছেন, আমরা বাবাকে ভাত না দিয়ে শ্বশুরকে তীর্থে পাঠাই, আরে মাকে পায়ে ঠেলে শাশুড়ির পায়ের ধুলো কেটে কুটে খায়, কেটে কুটে খায়, কেটে